করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এখানে আমাদের এই যে আইটি সেক্টর সম্পর্কে এবং এখানে আজকে ভূমি পূজনের বিষয়েও ভারত এয়ারটেল ওনাদের বিষয়ে উনি কথা রেখেছেন, আমাদের সেক্রেটারি মহোদয় শ্রী কিরণ গিত্তে মহোদয়। তাছাড়া এখানে শ্রী সুপ্রকাশ জমাতিয়া, ডাইরেক্টর ইনচার্জ ইনফরমেশন টেকনোলজি, শ্রী বালাজি আর, চিফ এক্সিকিউটিভ অফিসার এয়ারটেল নেশা, শ্রী সিমরনবীর সিং, চিফ টেকনিক্যাল অফিসার এয়ারটেল নেশা, অ্যান্ড অফিসিয়ালস আইটি ডিপার্টমেন্টের যারা এখানে উপস্থিত আছেন এবং যারা এয়ারটেলের যারা অফিসার্সরা এখানে উপস্থিত এবং অন্যান্য যারা এখানে স্টুডেন্টদের দেখতে পাচ্ছি, আমি অনেক স্টুডেন্ট এখানে এসছেন, তারাই আগামী দিনের ভবিষ্যৎ এবং এতে করে তাদেরই বেশিরভাগ লাভ কিন্তু ওনারাই পাবেন, অর্থাৎ আমাদের রাজ্যের লাভ হবে, দেশের লাভ হবে। এখানে এই অত্র এলাকার সুধী নাগরিকবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকের এই মহৎ অনুষ্ঠানে আপনারা এখানে উপস্থিত রয়েছেন। ডাটা সেন্টার আমরা সবসময় বলি, আসলে ডাটা সেন্টারের বিষয়ে সাধারণ মানুষের কিন্তু ততটা, আমার মনে হয় যে আমি ততটাও বুঝি না, কিন্তু ডাটা সেন্টারের যে কি তার লাভ সেটা এখনকার যুগের যারা ছেলে মেয়েরা তারা হয়তো বা অনেক বেশি বুঝে, কিন্তু আমাদের মতো যারা পুরনো লোক বা আরও যারা পুরনো লোক বা আমার থেকেও একটু যারা কম বয়স তারা ততটা বুঝে না, কারণ তারা সেইভাবে মোবাইলের দুনিয়াতে অনেক পরে বয়কালে তারা কিন্তু ঢুকেছে। কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি এটাকে নিয়ে চর্চা করে, যে ডাটা সেন্টার হলো একটা তথ্য কেন্দ্র, মানে যত বেশি তার মধ্যে একটা লাইব্রেরি বলা যায়, যত বেশি তথ্য এখন এই ডিজিটাল যুগে এর ভিতরে প্রবেশ করানো যাবে এবং এই প্রবেশ করানোর সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া, মোবাইলের মাধ্যমেই হোক, কম্পিউটারের মাধ্যমেই হোক, এইগুলি হচ্ছে মেইন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ডাটা সেন্টার। তো এই তথ্যকেন্দ্রে আজকাল বর্তমান যে প্রযুক্তি যুগ, সেই প্রযুক্তি যুগে ডাটা সেন্টার কিন্তু ইনডিসপেন্সিবল। আমরা অনেক সময় বলি যে নোবডি ইজ ইনডিসপেন্সিবল ইন দিস ওয়ার্ল্ড, কিন্তু এখন যে আজকের তারিখে আমি বলতে পারি ইট ইজ ভেরি মাচ ইনডিসপেন্সিবল। এরপরে আবার কে আসবে আমরা জানি না আগামী দিনে, কিন্তু আজকের তারিখে এই স্টেপ এবং তার যে টোটাল স্যাচুরেশন যদি আমরা আমাদের নিজেদের মধ্যে না নিতে পারি, নেক্সট কি জেনারেশনে কে আসবে সেটা পরের কথা, কিন্তু এটাকে যদি আমি গ্যাপ থাকে তাহলে গ্যাপই থেকে যাবে, তাহলে নেক্সট স্টেপে আমি উঠতে পারবো না। এবং এটা কিন্তু এখন আমি বলতে পারি যে এটা একটা ইন্ডাস্ট্রির বিষয়, এটা একটা ইন্ডাস্ট্রি। তো বিপুল পরিমাণে যে তথ্য সংরক্ষিত হবে, এখন আগে তো অফলাইনে সমস্ত তথ্য সংগ্রহ হতো, সেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো প্রপারলি থাকেও না, কিন্তু এই যে তথ্য কেন্দ্র সেখানে কিন্তু সারা জীবনের জন্য সেটা থাকবে, এর থেকে মিস হওয়ার কোনো, তার মধ্যে প্রসেসিং হবে, নতুন নতুন জিনিস ঢুকবে, কিন্তু এটা কিন্তু সুরক্ষিত থাকে এটার মধ্যে। তো এই যে নতুন যুগ চলছে এখন সারা পৃথিবীতে, এবং সেটাকে প্রপারলি সংরক্ষণ রাখা এবং প্রসেসিং করা, এই ডাটা সেন্টারের আসল উদ্দেশ্য। তো ডাটা সেন্টারের যিনি মালিক বা যারা এটা চালান, হি ইজ দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, আমি বলবো, রাজ্য না। এখানে তো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এত বড় ডাটা সেন্টার ত্রিপুরাতেই হচ্ছে। এটা এর আগে এই এত বড় ওনারা আমাকে বলছিলেন যখন ওঠার আগে, প্রথমে ওনারা ভেবেছিলেন মেঘালয়ে করবে, কিন্তু পরবর্তী সময়ে ওনারা ডিসিশন নিলেন যে না, ত্রিপুরাতে করবে। অনেক বিষয় আছে যেসব জায়গায় ডাটা সেন্টার করতে গেলে তার যে টেম্পারেচার থেকে আরম্ভ করে
পরিবেশ থেকে আরম্ভ করে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো ওনারা শেষ পর্যন্ত জমির জন্য আমাদের কাছে, কিরণজি অলরেডি বলেছেন, যখনই এই ধরনের লুক্রেটিভ কিছু আসে, এক তো বোঝার চেষ্টা করলাম ডাটা সেন্টার কী হবে। যখন এই ধরনের অফারটা আসলো তো তাড়াতাড়ি করে লুফে নিলাম যে জায়গা আমরা দিতেই হবে তাড়াতাড়ি, আদারওয়াইজ ওই সব তো চলে যায় ওই সব জায়গায়। তো শেষ পর্যন্ত আমরা দিলাম। আর যে কোনো কাজ করতে গেলে অনেক সময় মানে বাধা বিপত্তি বা একটা অবস্ট্রাকল থাকে, কারণ নতুন কিছু বুঝায় ওখানে অনেকে বুঝাতে হয়। এখন যখন হয়ে যায় তখন বলে বাহ, এটা তো সাংঘাতিক ভালো জিনিস আমাদের জন্য। তো এগুলো করতে হয়। এখন অনেক জিনিস আমরা আস্তে আস্তে করে আমরা সেইভাবে এগোচ্ছি। এবং এটার মেইন যে বিষয়, এটা একটা মূলত সার্ভার। এবং সার্ভারটা কি, এটা যেটা আমি একটু বললাম, সার্ভ করা, এটা পরিবেশনা করা, অর্থাৎ সেবাদান করা। এবং এটা কার মাধ্যমে? কম্পিউটার বা সেন্ট্রাল যে কম্পিউটার, সেখানের মাধ্যমে সেটাকে সার্ভ করা, এবং সেখান থেকে অন্যান্য জায়গায় যাবে। এবং সেখানে নেটওয়ার্কিংয়ের জন্য যা যা যন্ত্রপাতি, সেই যে ডাটা সেন্টার ইনস্টিটিউট সেখানে থাকবে। স্টোরেজ সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট। এখন যখন যেটা দরকার সেই স্টোরেজ থেকে তার ডেলিভারি সিস্টেম। তো স্টোরেজ সিস্টেম করার জন্য তার তো স্পেসও লাগবে প্রচুর। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তার সিকিউরিটি, নিরাপত্তা ভেরি ইম্পর্টেন্ট। তো এটাকে নিয়েই কিন্তু এই ডাটা সেন্টার। এখন আমাদের ত্রিপুরাতে সরকারি দপ্তরই বলুন, আজকে আমাদের সরকারি দপ্তর, আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে ডিফারেন্ট যে ডিপার্টমেন্ট, আমাদের ডিস্ট্রিক্ট, সাব ডিভিশনাল, ইভেন 3 টায়ার পঞ্চায়েত পর্যন্ত এখন আমাদের উইদাউট পেপারে কিন্তু কাজ হচ্ছে আজকে। তো এত বড় একটা মানে ফিল্ড, তার জন্য তো কোনো না কোনো জায়গার থেকে তথ্য সংগ্রহের একটা লাইব্রেরি তো থাকতে হবে। তো এটা আমাদের জন্য যেমন প্রয়োজন, আবার এখানে বেসরকারি প্রতিষ্ঠানও আছে অনেক ত্রিপুরাতে, প্রচুর বাড়ছে, ব্যাংক প্রচুর আসছে। এই ব্যাংকে গিয়ে আমরা যখন বসে থাকি দেখবেন যে আজ সার্ভার ডাউন বলে অনেক সময় আমাদের সমস্যা হয়। তো এইগুলোর সাথে কিন্তু যুক্ত। এবং ই কমার্স এখন একটা সাংঘাতিক বিষয় দাঁড়িয়েছে। ই কমার্স, যে কোনো জায়গায় যাবেন সব ই কমার্স ছাড়া কোনো কাজ হবে না। এবং সামাজিক যে যোগাযোগ, যে মাধ্যম, সেখানেও এটার দরকার। আরেকটা আজকাল খুব শুনি আমরা, ক্লাউড সেবা প্রদানকারী। ক্লাউডটা কি? এটা ভার্চুয়াল যে ইন্টারনেট, এটা ভার্চুয়াল ইন্টারনেটের, সেখানেও ভার্চুয়াল সার্ভারের কাজ করে। এগুলো একটার সাথে একটা কিন্তু যুক্ত। আমি খুব সহজ সরলভাবে নিজে বোঝার চেষ্টা করেছি, আপনাদেরকেও হয়তো আমার থেকে আপনারা আরও বেশি বুঝেন, কিন্তু আমি আমার যে বোঝার পর যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা এরকম। এবং এতে করে যে তথ্যের যে সম্ভার, সেটা আরও বেশি, যার যত বেশি থাকবে তত সেই ডাটা সেন্টারের তার প্রয়োজনীয়তা বেশি থাকবে। এবং সেখানে যে ইজি অ্যাক্সেস, খুব কুইক সময়, খুব তাড়াতাড়ি যে অ্যাক্সেস করতে পারবে। অনেক সময় আমরা বসে থাকি যে কখন রেজাল্ট আসবে, কিন্তু যত দেখবেন খুব স্পিডি কিন্তু আপনি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। সো সেখানে ডাটা সেন্টারগুলো কাজ করে। একটা আধুনিক ডাটা সেন্টার যত বেশি হবে তত বেশি স্পিডি আপনার ইনফরমেশন পাবেন। কিন্তু এর জন্য কিন্তু ইলেকট্রিসিটিরও বিশেষ প্রয়োজন, ব্যাকআপ কন্টিনিউয়াস। কারণ এখন ডাটা সেন্টারে ইলেকট্রিসিটি নেই, তাহলে তো আপনার কিন্তু সার্ভিস আপনি পাবেন না। তো কন্টিনিউয়াস এখানে যে জেনারেটরের ব্যাকআপ থাকতে হবে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু এয়ার কন্ডিশন টোটালি একদম পুরো, যে আমি যতটুকু বুঝলাম যে পুরো ইন্টারনালি এটা কিন্তু এয়ার কন্ডিশন সিস্টেম থাকতে, তার টেম্পারেচারও মেনটেন করতে হয়। এবং যে কোনো সময় যদি কার আগুন টাগুন লাগে, সে আগুন নেভানোর সমস্ত যা যা বর্তমান ব্যবস্থা সেটা থাকতে হবে। কারণ একবার আগুন লাগলে কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে সব।
আরেকটা বিষয়, সেটা হলো সাইবার নিরাপত্তা। এই সব মিলে একটা ডাটা সেন্টার, এবং যে এখানের যে সিক্রেসি, এখান থেকে কেউ যদি মনে করে যে আমি এখানে ঢুকে গিয়ে অন্য কারোর তথ্য আমি নিয়ে নেব, সেই তথ্যের গোপনীয়তা এবং তার যে অখণ্ডতা রাখার যে ব্যবস্থা, এবং ইনস্ক্রিপশন প্রযুক্তি একটা আছে, ইনস্ক্রিপশন প্রযুক্তি, সেই ব্যবস্থা সেখানে থাকে। ভারতে বর্তমানে সার্বভৌম ডেটা সেন্টারের নির্মাণের উপর মাননীয় প্রধানমন্ত্রীজি সাংঘাতিক জোর দিচ্ছেন। আমি শিওর যে আজকে ওনার কাছে যখন এই খবরটা যাবে, উনি বলবেন যে না, ত্রিপুরা ওই নীতি আয়োগ যেমন বলছে যে এখন আমরা মানে অন্যান্য নর্থ ইস্টার্ন জোনের তো আছেই, সারা ভারতবর্ষের মধ্যেই আমরা যেভাবে রাজ্য এগিয়ে যাচ্ছে, তা এর মধ্যে আরও কিছু প্লাস কি পালক জুটবে আমি জানি না আগামী দিন। আমাদের ত্রিপুরা কিন্তু এখন বেস্ট পারফর্মার থেকে এখন বেস্ট মানে মডেল রাজ্য হিসাবে সামনের দিকে এগোচ্ছে। আজকে অর্থনীতির দিক দিয়েও কিন্তু এটা উন্নত মানের হবে। আমি দেখেছি আমাদের ছেলে মেয়েরা প্রায় আজকে বাইরে চলে যায়, বিশেষ করে ব্যাঙ্গালোর, সাউথে, মুম্বাই, দিল্লি, এইসব জায়গায়। অথচ এইসব আইটি সেক্টরের ছেলেমেয়েরা আমাদের ত্রিপুরার খুবই ভালো ভালো ছেলেমেয়েরা আছেন, তারাও খুঁজছে যে এখানে আইটিতে আমরা কাজ করতে চাই। তো তাদেরও কিন্তু সুযোগ হবে পরবর্তী সময়ে, যারা এই আইটিতে কাজ করবে বা এই ধরনের বিষয়ে যুক্ত হবে, তাদের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি উন্নত হবে। এবং আজকে শুধু ত্রিপুরাতে নয়, এখন সারা ভারতবর্ষের মধ্যেই যেভাবে এখন ডাটা সেন্টার নিয়ে কাজকর্ম চলছে, এটা ওয়ার্ল্ডের জন্য আমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ যে বিশ্বব্যাপী যে ডাটা সেন্টার এবং সেই ডাটা সেন্টারের যে ক্ষমতা যেভাবে সম্প্রসারণ করছেন এক একটা মানে কান্ট্রি, তাতে করে কিন্তু একটা কম্পিটিশন চলছে এখন। এবং এর সাথে যুক্ত হয়ে গেছে এখন যে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই ঢুকে গেছে এখানে। আমরা সবাই জানি এআই এর পরে আমরা ডিজিটাল যুগ থেকে বেরিয়ে কিন্তু এখন এআই এ চলে গেছে এখন। সেখানে কাজেই এই যে ক্লাউড নেটিভ, তার উপরও কিন্তু চাপ বাড়ছে ওখানে। তো সেই জায়গায় যে রাজ্য বা যে কান্ট্রি যত বেশি তাড়াতাড়ি এগুলো সম্প্রসারণ করবে, তার বেশি লাভ হবে। এবং আমার মনে হয় যে আমরা ত্রিপুরা সরকার এই যে আজকে এই ডিসিশনটা নিয়েছে, আই থিঙ্ক ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। খুব প্রয়োজন ছিল এটা। আমাদের যে ডেটা এতদিন ধরে দেখা গেছে যে সেগুলো কিন্তু আমাদের বিদেশের উপর ডিপেন্ড করতে হতো, কাজে আমাদের গোপনীয়তা কিন্তু থাকতো না সেগুলো, এবং সেখানেও কিন্তু সংরক্ষণ করা হতো, প্রসেসিং করা হতো। কাজে এই জায়গার মধ্যে যদি আমার দেশের মধ্যেই আমার এই ধরনের সুবিধা থাকে, আমার রাজ্যের মধ্যে যদি এই সুবিধা থাকে, তাহলে আমরা বিদেশে কেন পাঠাবো? কারণ আমাদের কাছে সে সম্পদ ছিল না। কাজে সেই দিশায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিচ্ছেন যে আমাদের নিরাপত্তার জন্য খুবই জরুরি। এবং এই ডাটা সেন্টার সেই কারণেই আজকে সমস্ত রাজ্যে রাজ্যে চেষ্টা হচ্ছে। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম হচ্ছে। বিশ্বব্যাপী আপনারা শুনে খুশি হবেন বা জানবেন যে সারা বিশ্বে এই ডেটা উৎপাদনের প্রায় 20% ভারত থেকে হয়। কিন্তু উল্টো দিকে আপনি দেখুন, সারা বিশ্বের ডাটা সেন্টারের মাত্র 3% আমরা, 20% আমরা উৎপাদন করি, কিন্তু সারা বিশ্বের যদি সব দেশ যদি আমরা একসাথে যোগ করি, তার মাত্র 3% ভারতের। তো এই এত কম দিয়ে তো কিছু হবে না, লাভ হবে না কিছুই। ইন্ডিয়াস প্রেজেন্ট ডাটা স্টোরেজ ক্যাপাসিটি কত? 1.5 gigawatt, and it is expected to rise up to 8 gigawatt by 2030, as our honorable Prime Minister have given the target that Bikoshito Bharat in 2047. So before that,
That means in 2030, so far this data center is concerned, we have to, our capacity to be increased from 1.5 gigawatt to 8 gigawatt by 2030. The push for capacity expansion is driven by rapid digitalization, AI adoption, and 5G rollouts. Very important. In Tripura, we have presently most of the places 4G, but we have to change it into 5G. Otherwise, very difficult to get all the information and all. And government data sovereignty laws requiring local data storage. Mumbai accounts for over 53% of India's total data center capacity, followed by Chennai, then Delhi, NCR, and Bengaluru. There are several natural advantages that what I was telling about that Tripura state possesses to become hub of data centers in the northeastern region, because we are the country's third fully literate state having presence of several higher and technical education institutions. There are 7 universities, 3 engineering colleges, 3 medical colleges, plus dental college, nursing college, so on, so on. Then 6 polytechnic colleges, 28 general degree colleges, several paramedical pharmacy institute functioning in the state, which generate large pool of highly educated human resources. Salburious climate, that means Shastokor, the climate of state, with a maximum temperature of, we have 33 degrees Celsius, is more conducive than the major IT cities like Pune, Chennai, Bengaluru, Hyderabad, and Delhi, etc. As it reduces power demand for the data centers. Pollution-free environment we have, power surplus of the state, with air connectivity, with major cities of India are major advantage of Tripura. Tripura's strategic advantage lies in the ability of India's, what our Honorable Minister already have mentioned, the third international internet gateway at Agartala after Chennai and Mumbai, which ensure stable internet connectivity. These advantages create an ecosystem to make Tripura as a favorable destination for establishment of IT or IT-enabled service industries, which largely require data center services. Growing bank, then insurance sector, educational, health institutions, central and state government agencies, private industry, commercial enterprises, all require data center services for providing regular and reliable online services. At present, there are 3 data centers in Tripura. National Informatics Center, that is the NIC data center, and it was established in 2019 with 500 terabyte storage. Then we have Nixi CSC data center was established in 2024 with 800 terabyte storage. State government also has set up new data centers in 2025, which is operational 24/7, having 80 servers with more than 500 terabyte storage capacity. But however, these data centers are unable to meet the growing demand of data storage in the state. So this is very important. We cannot meet, although we have these 3 data centers, but the limitation, there are some limitations. So due to extensive business reforms and pro-investor policies of the state government, we are getting substantial investment proposal in every sector of the economy. Tripura's first rank in deregulation, our Secretary Giteji already mentioned, and compliance reduction in 2025 is a testament to its effort to improve ease of doing business in the states. And our Honorable Prime Minister, he has already have congratulated us. He had given his thanks also.
All these industries and commercial enterprises would need data center service in coming days. The functioning of state government from cabinet to the Gram Panchayat is totally digital mode. All our files and official papers are in digital format. E-cabinet, e-office applications need significant data storage capacity. Therefore, the establishment of data center at Agartala by Bharati Airtel is very timely intervention, what I said, that need of the hour. It is the result of progressive data center policy adopted by the government of Tripura, which is one of the best policies in the country. They would not come because we have made the policy and ease of doing business, that road we have made. That's why they are coming. The major fiscal incentives offered under data center policy includes reimbursement of 50% floor rental charges up to 12 lakh per year, government land lease on concessional charges, then attractive power tariff at rupees 4.75 per unit, then bandwidth cost subsidy up to 10 lakh per annum, and capital investment subsidy up to 1 crore per year. Messrs. Bharati Airtel Limited is one of the India's leading telecommunication companies with strong commitment to fostering digital connectivity and technology advancement across the nation. Airtel has set up 1,200 towers and 2,500 kilometers of fiber across the Tripura state. A state-of-the-art data center facility is based on 1 acre land allotted by the state government. So, data center complex will consist of dedicated G+3 building. The total planned power capacity for the facility is set to reach up to 5 megawatt. The data center building itself will house various essential areas, including office spaces, dry type transformers, then high voltage switch gear panels, UPS and battery rooms, etc. It will be built utilizing highly advanced multi-layered security protocols to protect crucial digital assets, which I already mentioned earlier. Next, the facility will be integrated with Airtel's massive subsea and fiber network, offering seamless, low latency connectivity to customers. Here, data centers will serve as one of the transparent hubs in the Northeast for Airtel's strong fiber network. Actually, these all the data which I am telling you, they should have told you. But on behalf of them, I am telling you. The initiative of Airtel is poised to enhance the IT ecosystems of the state and generate additional job opportunities across the region. Beyond direct employment, the data center's presence is expected to attract ancillary business too, fostering a technology hub that will generate diverse job opportunities across IT, administration, and support services. Considering the benefits offered under the policy and the advantage for setting up of IT industries in Tripura, several other investors such as Messrs. PBM Investors Private Limited, then Messrs. Polo Towers Group and Messrs. CTRLS had expressed their interest in setting up data centers in Tripura, which will be grounded very soon. So there must be some healthy competition also, so as to get all the benefits from them to all the beneficiaries. We are proposing to develop an incubation and innovation lab adjacent to this data center. It will provide incubation support and laboratory facilities required for the development of startups in the initial stage. The entire area, 6.81 acres, shall be developed as Tripura IT and Data Ecosystem Zone, that is TIDZ, to support IT and IT-enabled services and data center investment in the state. IT department has systematically developed a mechanism to identify the talent in the colleges and help them to grow into startups and entrepreneurs. And to start startup, we have some policies
We give some monetary help and logistic support also. So in future, they also will be helped. And that is our main motto. Recently, the Good Governance Department has organized Purba Prabasi Tripuravashi Summit. As you already know, some of them were there or through newspaper also they have come to know. We had expected 75 persons will be coming across the world, but the 86 eminent persons of Tripura origin who are settled across the world had attended that conference. Most of them are engaged in IT sector. You'll be glad to know. And they have expressed their willingness to invest in Tripura. There is growing demand for plug and play facilities for startups who are growing into successful enterprises. I am pleased to know that the IT department under the leadership of Honorable Minister Pranajit Singhorai is planning to set up Tripura's second IT park near Agartala. Suitable plot of land is being identified for this purpose. So in conclusion, Tripura, backed by its progressive data center policy and the strategic advantage of hosting India's third international internet gateway, is well poised to emerge as a major data center and IT hub in the northeastern region. The proposed establishment of state-of-art center by Airtel, along with the planned innovation and incubation park, and the proposed Tripura IT and data ecosystem zone reflects the state government's strong commitment to digital transformation, investment promotion, and employment generation in Tripura. With this, I conclude my speech, and thank you very much. Jai Hind, Bharat Mata Ki Jai. Thank you, Honorable Chief Minister, sir, for your inspiring leadership and for guiding Tripura towards a digitally empowered future.